হাই, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোটা আমার সামনে একটা বাল্ব থাকে, বাল্বটা আমি নিচে ফিট করেছি, তো সেই কারণে নিচ থেকে আজকে আলো আসছে, সাথে ফ্যান চলছে। ফ্যানের সাউন্ড হয়তো আপনারা শুনতে পাবেন। তো অনেক দিন আগে এই বইটা পড়েছিলাম, দ্য সার্টেল আর্ট অফ নট গিভিং এ ফাক। এখানে অনেকে ফাক বলে না, অনেকে বলে হলো ফাকে, অনেকে বলে এফএসটা সিকে, অনেকে বলে অনেক কিছু বলে। বাট এই বইয়ের তখনকার পড়া যেটা মনে হচ্ছে আসলে এই বইয়ের এখানে মুক্তভাবে ফাঁক বলার মধ্যেই স্বাধীনতা থাকা উচিত। তো এটা কথা না, কথা হলো যে আমরা আজকে এই বইয়ের একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, একটা অনেকগুলো চ্যাপ্টার নিয়ে কথা বলার চেষ্টা করবো। আমরা শুরু করবো চ্যাপ্টার 4 থেকে। এই বইটা লিখেছে হলো মার্ক ম্যানসন। আমি সাধারণত এখন আর সেলফ হেল্প বই পড়া রেকমেন্ড করি না, বিকজ অফ এগুলো পড়তে খুব ভালো লাগে। এই ধরনের বইগুলো পড়তে খুব ভালো লাগে, পড়ার সময় খুব ভালো লাগে এবং পড়ার পরও খুব ভালো লাগে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন খুবই কম, বা এটা দেখা যায় যে এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করা যায় না। এটার কারণ হলো যে এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে লেখা হয় যাতে আমরা খুব সহজে ইংরেজি ধরতে পারি, হ্যাঁ। এবং এইগুলাতে ইংরেজি যেসব ওয়ার্ডগুলো চুজ করা হয় এগুলো খুব সহজ হয়, যাতে করে যে কেউ পড়তে পারে, এবং সে কারণে এইসব বইগুলো অনেক বেশি বিক্রি হয়, হ্যাঁ। সহজে পড়া যায়, একটা কী বলা হয়, একটা প্লেজার পাওয়া যায় এগুলো পড়ার সময় বা পড়ার পরে, হ্যাঁ। তারপরও এই বইটা আমার পড়ে মনে হচ্ছে যে না, এটার মধ্যে ডিফারেন্ট কিছু একটা জিনিস লেখক তুলে ধরার চেষ্টা করছে। আর্থার অফ নিউ বুক এভরিথিং ইজ ফাক্ট, তার আর একটা বই মনে আছে এভরিথিং ইজ ফাক্ট, সেটা আমার কাছে নেই। এই বইটা নেওয়ার সময় এখানে আলোটা আসছে, আলোটা চলে গেছে, আলোটাকে এইখানে সেট করলে ভালো হয়। দেখি আমাটাকে এইখানে রাখি, কী পর্যায়ে যায় দেখা যাক। আচ্ছা, পরে না ভেঙে গেলেই হয়েছে। ওকে, দেখা যাক যে কী হয়। তো আমরা চ্যাপ্টার 4 শুরু করব। চ্যাপ্টার 4 শুরু করতে এখানে চ্যাপ্টার 4-এ বলা আছে যে দ্য ভ্যালু অফ সাফারিং, হ্যাঁ। প্রথমে একজন লোকের নাম চলে আসছে, তার নাম হলো হিরো ওনোডা, হ্যাঁ। উনি একজন জাপানিজ ইম্পেরিয়াল আর্মির একজন লেফটেন্যান্ট ছিলেন, এবং উনি ফিলিপাইনে, হ্যাঁ, মনে হয় ফিলিপাইনে একটা দ্বীপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি সেখানে মিশনে গিয়েছিলেন। এবং পরে আমেরিকা যখন অ্যাটম বোম ফেলে ইসের উপর, জাপানের উপর, তখন তিনি হিরোশিমা এবং নাগাসাকির উপর, তখন তিনি সেখানেই ছিলেন। এবং যুদ্ধের পরে যখন যুদ্ধটা শেষ হয়ে যায়, তখন তাকে ইনফরমেশন পাঠানো হয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে, তুমি দেশে চলে আসো। তো উনি বিশ্বাস করা শুরু করে যে না, যুদ্ধ এখনও শেষ হয়নি, এটা একটা চাল, এবং তাকে নিয়ে হয়তো মেরে ফেলবে, এটা হয়তো আমেরিকানদের একটা ষড়যন্ত্র টাইপের, হ্যাঁ। তারপরও তাকে অনেকবার এরকম তথ্য পাঠানো হয়েছিল যে তুমি চলে আসো, যুদ্ধ শেষ হয়ে গেছে, তোমরা কোথায় আছো। তারা একটা গেরিলা কোম্পানি, এটা অভিযানে ছিল। তারপরও তারা ফিরে আসে না। এবং এক সময় যখন সেরকম প্রায় যুদ্ধ শেষ হওয়ার পরেও, হ্যাঁ, 1972 সালে বা তার আশেপাশে একটা সময় তাকে উদ্ধার করা হয়, এবং তাকে সেই অনেক খোঁজার পর তাকে উদ্ধার করা হয়। তো এখান থেকে ভ্যালু অফ সাফারিং লেখক কী বোঝাতে চেয়েছেন, আমার কাছে আমি যেইটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে হিউম্যানস অফেন চুজ টু ডেডিকেট লার্জ পোর্শন অফ দেয়ার লাইফস টু ইউজলেস অর ডিস্ট্রাকটিভ কজেস। এটা হলো যে সিমিংলেসলি আসলে এই কাজগুলো করে থাকে মানুষ। আমাদের জীবনের একটা লার্জ পোর্শন আমরা ব্যয় করি, হ্যাঁ, ইউজলেস কাজ করতে করতে। এই যে উনি তার মধ্যে একটা থিওরি বিল্ড করেছে যে হয়তো এটা চক্রান্ত, হ্যাঁ। তো এই চক্রান্তের তার যেই চিন্তাধারা, হ্যাঁ, তার যে ইউজলেস, এটিকে এমন হয় এখানে তুলে ধরেছেন। তারপর টপিকটা আমার কাছে ভালো লেগেছে। আমি বলে রাখি যে আমি বইটা অনেক দিন আগে পড়েছিলাম, তো হয়তো এক্ষেত্রে বইয়ের যেটা বোঝা যাচ্ছে তার সাথে আমার কিছুটা অমিল থাকতে পারে। বাট আমি এখন এই পর্যায়ে এসে একটা বই পড়ার, আমরা ব্যবহার করি না যে একটা প্রোডাক্ট ইউজ করার পর দেখি যে 7 মাস পর বা 8 মাস পর এটার রেজাল্ট কেমন, আমি সেটাই এখন আসলে টেস্ট করছি। তো তারপর বলছে যে দ্য সেলফ অ্যাওয়ারনেস অনিয়ন, হ্যাঁ। সেলফ অ্যাওয়ারনেস ইজ লাইক অ্যান অনিয়ন। কেন? যে পেঁয়াজের অনেকগুলা কিন্তু স্তর থাকে। তো আমরা যখন পেঁয়াজ কাটি
তখন আস্তে আস্তে আমাদের কিন্তু মানে কান্না আসে পেঁয়াজের যে ঝাঁজটা থাকে এটার কারণে। তো সেলফ অ্যাওয়ারনেসকে এখানে বলা হচ্ছে যে এটা এরকম একটা জিনিস যে এটার আপনি যত বেশি ভিতরে যাবেন আপনার তত কান্না আসবে। এখানে কান্না বলতে এখানে বোঝাতেছে যে দিস মানে নিজেকে জানা এক প্রকার মধ্যে বা আত্মোপলব্ধি করাটা একটু অনেক কষ্টকর, বা এই ধরনের একটা উনি তথ্য এখানে হয়তো দিতে চেয়েছেন। দেখি যে নেক্সট পেজে কী অপেক্ষা করছে। তারপর উনি বলেছিলেন যে হোয়াই ডু আই কনসিডার্ড দিস টু বি সাকসেস আর ফেইলিয়ার, হাউ আই এম চুজিং টু মেজার মাইসেলফ, যে আমি একটা জিনিস করছি এই ক্ষেত্রে আমি সাকসেস বা ফেইলিয়ার এটার স্ট্যান্ডার্ড কী, কারণ স্ট্যান্ডার্ডও তো একজন আসলে ঠিক করে দেয় যে এটা সাকসেসের এটা ফেইলিয়ারের জিনিসটা, এবং আমি এটা নিজেকে মেজার করব কি দিয়ে। অনেস্ট সেলফ কোশ্চেনিং ইজ ডিফিকাল্ট। নিজেকে প্রশ্ন করা সব থেকে কঠিন জিনিস। আমরা অন্য কাউকে কোশ্চেন করতে পারি, আমরা অনেককে অন্য সম্পর্কে বলতে পারি যে উনি এটা আসলে কেন করছেন না, উনি এটা কেন চেঞ্জ করছেন না, এটা কেন ভুল হচ্ছে। বাট নিজেকে যখন আমরা কোশ্চেন করতে যাই এটা কিন্তু অনেক কঠিন একটা জিনিস এর মধ্যে পড়ে যায়। তারপরে যে প্রবলেমটা এটা হলো রকস্টার প্রবলেম। আমার কাছে এটা ভালো লেগেছে, কারণ হলো যে এটার সাথে প্র্যাকটিক্যাল একটা জিনিসের মিল রয়েছে। তো এখানে কি হয় যে একজন গিটারিস্টকে 1983 সালে একটা ব্যান্ড থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। পরে সে খুব ইন্টেলেকচুয়াল, মানে খুব ইন্টেলিজেন্স বা তার ফিল্ডে সে খুব ভালো। তো সে কী করে, সে নতুন একটা ব্যান্ড খোলে এবং ব্যান্ড খুলে সে ডজন অফ গান বের করে, এবং দেখা যায় যে সে তার যেই সেই চেষ্টা সে সফল হয়। বাট সফল হওয়ার পরও, এবং এখানে বলা রয়েছে যে তার গান, তার যে ব্যান্ড ছিল সেটা প্রায় 25 মিলিয়ন অ্যালবাম সেল করে। সেই গিটারিস্টের নাম হলো ডেভ মুস্টাইন, এবং তারা যে লিজেন্ডারি ব্যান্ডটা ফর্ম করে এর নাম হলো মেগাডেথ। তো তাকে যেই ব্যান্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিক মারা হয়, এটার নাম হলো মেটালিকা হলো পপুলার ব্যান্ড, মেগাডেথ খুব পপুলার একটা ব্যান্ড। বাট মেটালিকার গান আরও বেশি পপুলার, তাদের অ্যালবাম আরও বেশি সেল হয়েছে। বাট যদিও ওই গিটারিস্ট মানে ডেইভ ও তার একটা ভালো ব্যান্ড রয়েছে, খুব পপুলার ব্যান্ড রয়েছে, সে তার লাইফে সাকসেস, বা আমরা যেটা বলি যে আসলে তার খুব সে যেটা করতে চেয়েছে সে সেটা করতে পেরেছে, এই পয়েন্ট অফ ভিউ থেকে সে যে সাকসেসটা পেয়েছে। বাট তার যে পাস্ট যেই ব্যান্ডটা ছিল যেখান থেকে ওকে কিক মেরেছে, তো সেইটাতে তো আসলে নেই। সেটা সাফল্যের কারণে ও এখনও নিজেকে কনসিডার হিমসেলফ এ ফেইলার, সে নিজেকে এখনও কী মানে পরাজয়ী ভাবে। তো এটা হলো যে রকস্টার প্রবলেম, যে আমরা অনেক কিছুতে আমরা জিতে যাই, তারপর আমরা কম্পেয়ার করি যে ও কী অবস্থায় আছে। এইটা কম্পেয়ার করে আমরা আসলে অসুখী হয়ে পড়ি। বাট আমাদের বর্তমান যে পজিশন, আমরা এই পজিশনটাকে আসলে আমরা মেজার করতে পারি না, বা সেলফ কোয়েশ্চেনিং করতে আমরা পারি না। নেক্সট যেটা সেটা হলো শিটি ভ্যালুস। শিটি ভ্যালুসের মধ্যে এখানে পয়েন্ট আকারে অনেকগুলো জিনিসপত্র বলা আছে, যেরকম প্লেজার। আমরা কি মানে প্লেজার চাই নাকি আমরা খুব শান্তি চাই? বাট এখানে বলা হয়েছে যে প্লেজার ইজ এ ফলস গড। প্রথমে সে বলতে চাইছে যে আসলে যারা ড্রাগ অ্যাডিক্ট, তারা যখন ড্রাগ নেয় তারাও তো একটা প্লেজার ফিল করে, তা বলে কি মানে প্লেজার ভালো জিনিস? এটাকে আমরা আসলে কীভাবে মেজার করবো যেটা ভালো নাকি খারাপ? এবং এখানে আরেকটা জিনিস যে যখন আমরা প্লেজার ফিল করি তারপরে আমরা আরও বেশি আনস্টেবল, মোর ডিপ্রেসড ফিল করি, আরও খারাপ লাগা আসলে আমাদের শুরু হয়। এটা কেন? এটার কারণ হলো যে প্লেজার ইজ হোয়াট মার্কেটেড টু আস, মানে প্লেজারকে আমাদের কাছে এভাবে মার্কেটেড করা হয়েছে যে আসলে আমি এই জিনিসটা পেয়ে খুশি হয়ে গেছি। সাপোজ আমি কতদিন আগে কতগুলো বই কিনেছি, তো বই কিনে আমার মনটা ভালো হয়ে গিয়েছে। তো যখন আমার এই এক্সাইটমেন্টটা চলে যায় তারপর কিন্তু আমি আমার আগের স্টেটে মানে ফিরে আসি, যে এখনও এই জিনিসপত্র করা লাগবে, এখন এটা করা লাগবে, এখন এই কাজ বাকি আছে। তো এবং আমার কাছে আরও মনে হয় যে এই যে বইগুলো কিনেছি আমি যদি না পড়তে পারি
তাহলে কি হবে? আমি তো টাকা দিয়ে কিনেছি। বা টাকার থেকেও বড় কথা হলো যে এগুলো আমি যদি না পড়তে পারি তাহলে হয়তো আমি একটা জিনিস জানবো না। হ্যাঁ, আর এখানে একটা টপিক আছে যে আপনি যদি বই কিনেন, এটা সবার ক্ষেত্রে হয়, এটা আমি জানি না সবার ক্ষেত্রে হয় কি না। আমার ক্ষেত্রে সেটা হলো যখন আমি একটা বই কিনি তখন আমার মনে হচ্ছে যে আমি আসলে ওই বইটা পড়ে ফেলেছি বা জেনে ফেলেছি। তো এই যে আমি এই বইগুলো পড়তে পারছি না বা একটা বই কিনেছি আরও 1 বছর আগে, সেটা আমি পড়তে পারছি না। তো এই প্লেজারের পর আমাদের আবার মোর একটা কী হয়, একটা ডিপ্রেসড ফিল হয়। ওকে, প্লেজার ইজ নট দ্য কজ অফ হ্যাপিনেস, রাদার ইট ইজ দ্য এফেক্ট। এটা হ্যাপিনেসের কজ না, এটা একটা মানে প্রভাব। হ্যাঁ, আমরা এই জিনিসটা বুঝতে পারি। ম্যাটেরিয়াল সাকসেস নিয়ে উনি এখানে বলেছে যে আমরা সব কিছু আমাদের যে সাকসেসগুলোকে আমরা এটাকে ম্যাটেরিয়ালাইজ করে ফেলি, যে আমাদের কাছে এত জিনিসপত্র আছে, বাড়ি গাড়ি টাকা, হ্যাঁ, এইটাকে আমরা এখানে মেজার করে ফেলি। এটা কিন্তু পাঠকের কথা, আমি কিন্তু আমার কথা বলছি না। তো এখানে দ্বিমত পেশন তো থাকতে পারে যে আসলে না, টাকা পয়সার লাইফে দরকার আছে। শুধুমাত্র এটা যে টাকা পয়সা আসলে কি, টাকা পয়সা তো আসলে এটা কোনো একটা মানে নোট না। হ্যাঁ, আপনি টাকা পয়সাকে যত আপনার ভ্যালুতে কনভার্ট করতে পারবেন, হ্যাঁ, আপনার লাইফকে আরও প্লেজারেবল বলতে কি লাইফকে আর কতটা সুন্দরভাবে চালাতে পারবেন। হ্যাঁ, এটাই আসলে টাকার ইনকামের বা টাকা ব্যয় করার মূল উদ্দেশ্য হতে পারে। তারপর হচ্ছে যে কি স্টেইং পজিটিভ। স্টেইং পজিটিভ এখানে উনি বলেছেন যে সাপোজ একটা বাচ্চার ক্যান্সার হয়েছে, তখন আমরা যদি ভাবি যে ও মাই গড, তাহলে ওর তো স্কুলে যাওয়া লাগবে না, তাহলে ওর তো স্কুলের ফি দেওয়া লাগবে না। তো এটা কি, এটা মানে আমরা পজিটিভলি চিন্তা করছি, হ্যাঁ, বাট অ্যাট এ টাইম এটা আসলে কিন্তু ইটসেলফ নেগেটিভ জিনিসপত্র। হ্যাঁ, যে সবসময় আমাদেরকে মানে পজিটিভই চিন্তা করা লাগবে, হ্যাঁ, যে সব কিছুতে পজিটিভিটি খুঁজে বের করা লাগবে, এটা হওয়াটা ঠিক না। হ্যাঁ, চ্যাপ্টার 4 না, আচ্ছা। লাস্টের দিকে উনি বলেছেন যে ডিফাইনিং গুড অ্যান্ড ব্যাড ভ্যালুস। গুড ভ্যালু একটা লিস্ট দিয়েছেন, ব্যাড ভ্যালু একটা লিস্ট দিয়েছেন। গুড ভ্যালু লিস্টের মধ্যে রয়েছে যে রিয়েলিটি বেসড, সোশ্যালি কনস্ট্রাকটিভ, ইমিডিয়েট অ্যান্ড কন্ট্রোলেবল। হ্যাঁ, এবং ব্যাড ভ্যালুসগুলো সোশ্যালি ডিস্ট্রাকটিভ হয়, নট কন্ট্রোলেবল হয়। হ্যাঁ, তো এখানে বলেছেন যে অনেস্টি ইজ এ গুড ভ্যালু বিকজ ইটস সামথিং উই হ্যাভ কমপ্লিট কন্ট্রোল ওভার। অনেস্টি একটা ভালো জিনিস, কারণ এটার উপর আমাদের কন্ট্রোল রয়েছে। যেটার মধ্যে আমাদের কন্ট্রোল রয়েছে, এই জিনিসটা মানে আমরা এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি, এটা ইটসেলফে ভালো জিনিস। হ্যাঁ, অনেস্টি, ইনোভেশন, হ্যাঁ, এইসব জিনিসপত্র ভালো জিনিস। এখানে আর কিছু বলা নেই, চ্যাপ্টার এখানেই শেষ হয়ে গেছে, আমি আর বেশি সব কিছু পড়িনি। তারপর উনি বলছে যে সেলফ ইমপ্রুভমেন্ট একটা নাল শিট, হ্যাঁ, এগুলো দিয়ে আসলে কিছুই হয় না। প্যারাডাইজিং বেটার ভ্যালুস, হ্যাঁ, চুজিং বেটার থিংস টু গিভ এ ফাক অ্যাবাউট, হ্যাঁ, বিকজ হোয়েন ইউ গিভস বেটার ফাক ইউ গেট বেটার প্রবলেমস। মানে আপনি যত বেশি ইনভলভ হবেন তত আপনার সাথে আসলে বেশি আসবে। এটা আসলে এই চ্যাপ্টার উনি বোঝাতে চেয়েছেন। চ্যাপ্টার 5 আমি কিছু পড়েছিলাম, এটা নিয়ে বলতে ইচ্ছা করছে, কিন্তু সময় আছে আজকে বলে ফেলি। আমার যারা ভিডিও দেখেন, আমি জানি না এখন পর্যন্ত কেউ আছে কি না, আমি একসময় ভাবতাম যে আসলে ভিডিও বানানোর আমি ভিডিও বানিয়ে আমার লাখ লাখ সাবস্ক্রাইবার হবে বা এরকম একটা জিনিসপত্র হবে, বাট এখন মনে হচ্ছে যে প্রথমত আমার লাখ লাখ সাবস্ক্রাইবার নেই, আর হবে এই সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, কারণ হলো যে আমি অ্যাস্থেটিকভাবে ভিডিও বানাতে পারি না, বা আমার আসলে এতটা অ্যারেঞ্জমেন্টের নেই, জাস্ট একটা সেট আপ এবং যা বলার তা বলে ফেলি। এবং মনে হয় যে এই জিনিসটা খুবই ইজি, যে আসলে মানে বুক রিভিউয়ের ক্ষেত্রে সেটা হলো যে বেশি সেট আপ দরকার হয় না, যা দরকার সেটা আমি ডেলিভার দিতে পারলেই হচ্ছে। তো ওকে, চ্যাপ্টার 5 সেটা হলো যে ইউ আর অলওয়েজ চুজিংয়ের ক্ষেত্রে এখানে কী বলছে যে আচ্ছা, এখানে বলেছে যে যদি কেউ আপনার মাথায় একটা গুলি ধরে এবং আপনাকে বলে যে 62.2 মাইল তোরে 5 ঘন্টার মধ্যে দৌড়ানো লাগবো, এবং
এখন এটা আপনি কি বলবেন যে আপনি তো অবস্থা শেষ, হ্যাঁ, আমার তখন এটা করা লাগবে, এটা একটা ফোর্স, হ্যাঁ, কথা হচ্ছে। বাট যদি এরকম হয় যে আপনি নিজেই কী করলেন, নতুন জুতা কিনলেন, নতুন গিয়ার কিনলেন, আপনি ট্রেন্ড হলেন যে মাসের পর মাস কেন আপনাকে আপনার জীবনের প্রথম ম্যারাথন আপনি মানে দৌড়াবেন, হ্যাঁ। তো এখানে আসলে মানে বোঝাতে চেয়েছে যে আমরা সব কিছুই চুজ করি, when you choose it freely and prepared for it, it was a glorious and important milestone in your life. যদি আপনি কোনো কিছু ফ্রিলি চুজ করেন এবং ওটার জন্য প্রিপেয়ার হন, এটা হলো আপনার কি, এটা হলো আপনার লাইফের ইম্পর্ট্যান্ট মাইলস্টোন। আর যেটা আপনাকে উপর ফোর্স করা হয় এবং আপনি যেটার বিরুদ্ধে যান, এটা হলো আপনার কাছে টেরিফাইং এবং পেইনফুল। নাইস কনসেপ্ট। আমি যদি এটা নিয়ে চিন্তা করি, হ্যাঁ, যে আসলে কাহিনী ঠিক, কিন্তু আমরা সবসময়ই কিন্তু চুজ করি, হ্যাঁ, আমরা সবসময় কিন্তু চুজ করি যে কোনটা আমাদের প্রবলেম হবে এবং কোনটা আমাদের এম্পাওয়ার্ড ফিল করব। আমি বর্তমান যেখানে যে লেভেলে পড়ছি, ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া একটু কঠিন, বাট আমি নিজেই কিন্তু আসলে এই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার জন্য লাফাইছি একটা সময়, হ্যাঁ, এবং এটার জন্য প্রিপেয়ার করছি। বাট এখন মনে হয় যে আসলে ব্যাপারটা খুবই কষ্টের। তো এখন যদি এরকম হতো যে কেউ আমাকে ফোর্সলি বলতো যে না, তোর ইঞ্জিনিয়ারিং মানে পড়াই লাগবে, হ্যাঁ, এটা মানে পড়াই লাগবে, তখন আমি এই পর্যায়ে এসে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব ফিল করতাম। বাট এখন করছি না, তার কারণ হলো যে নিজের ঘাড়ে নিজের দোষ নিছে, মানে নিজেই এটাকে চুজ করে নিছে। তা আমরা যখন কোনো জিনিসকে চুজ করি, এটাকে আমরা এম্পাওয়ার্ড বলি। আর যদি আমার উপরদের চাপানো বলা হয়, এটা আমাদেরকে আমরা প্রবলেম বলি। উনি প্রথমে এইটুকুই বোঝাতে চেয়েছেন। এই চ্যাপ্টারে মনে হয় না আমি আর কোনো কিছু পড়েছিলাম, এরপর মনে হয় আমি আর পড়েছিলাম চ্যাপ্টার 6-এ, এভরিথিং ইউ আর রং অ্যাবাউট এভরিথিং, হ্যাঁ। আচ্ছা, আমরা চ্যাপ্টার 1-এর দিকে যাই। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার অনেকগুলো পার্ট, আমার ফোনে 10 মিনিটের বেশি ভিডিও রেকর্ড করা যায় না, তো 10 মিনিট করে এই পর্যন্ত 2বার আমি ফুল রেকর্ড হয়েছে। তো দেখা যাক কত সময় পর্যন্ত যায়, জাস্ট দেখি যে কী হয়। তো এখানে ডোন্ট ট্রাই, হ্যাঁ, প্রথম যেটা সেটা হলো ডোন্ট ট্রাই। উনি একটা স্টোরি বলেছেন। এখানে ডোন্ট ট্রাই বলতে আসলে কি আপনাকে চেষ্টা করতে না বলেছে? আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আসলে চেষ্টা করতে না বলা হয় না, এটা বলেছে যে বেশি জিনিসকে ট্রাই না করতে। আপনি যত বেশি জিনিসকে ট্রাই করবেন, আপনার তত বেশি প্রবলেম তৈরি হবে, হ্যাঁ। ডোন্ট ট্রাই, এটা আসলে উনি এই জিনিসটাকে বুঝিয়েছেন। কেন বুঝিয়েছেন, এটা কারণ হলো যে প্রথম যে কাহিনীটা, চার্লস বুস্কি, উনি একজন অ্যালকোহলিক ছিলেন, হ্যাঁ, গ্যাম্বলার ছিলেন। উনি মানে ওনার লাইফে সব কিছু হারিয়েছেন এবং লাস্টে গিয়ে উনি মনে হয় একটা বই লিখেছিলেন, যেটা আসলে উনি এমনি লিখেছিলেন, যে আসলে এটা আমি কারোর জন্য লিখি নাই, হ্যাঁ, এটা এমনি লিখেছেন। এবং তারপরে ওই বইটা মনে হয় তার সাকসেস পেয়েছিল। এবং তখন সে যখন মারা যায়, তখন তার এপিটাফের উপর, তার যে কবর, সেই কবরটার উপর লিখে রাখা হয়েছিল যে ডোন্ট ট্রাই। সেখান থেকে আসলে এই গল্পটা পাঠক নিয়েছে, আই থিঙ্ক সো। এখানে বলছে যে ইউ লার্ন অ্যাবাউট দ্য বেস্ট ওয়েজ টু মেক মানি বিকজ ইউ ফিল ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি অলরেডি। আমরা যদি মনে করি যে আমার কাছে আসলে অনেক টাকা নেই, এই জিনিসটা আমাদেরকে শিখায় যে কীভাবে আসলে আরও ভালো উপায়ে টাকা ইনকাম করা লাগবে, মানে এটাই বুঝিয়েছে উনি এখানে। এখানে আমি একটা জিনিস অ্যাগ্রি করিনি, এটা হলো যা দ্য স্মলেস্ট ডগ বার্কস দ্য লাউডেস্ট। এ কনফিডেন্ট ম্যান ডাজেন্ট ফিল এ নিড টু প্রুভ দ্যাট হি ইজ কনফিডেন্ট। একজন কনফিডেন্ট মানুষের প্রমাণ করা দরকার হয় যে সে আসলে কনফিডেন্ট। মানে আপনার কাছে যা আছে, এটা আপনার শো করানোর দরকার হয় না। আপনি যারা শো করায়, তারা বোঝাতে চায় যে আসলে আমার কাছে নেই, বাট এটাকে প্রমাণ করতে চায় যে আসলে এটা আমার কাছে আছে। ওকে,
The world is constantly telling you that the path to a better life is more buy more, own more, make more, fuck more, be more. যে এই পৃথিবীর যারা মানে এই পৃথিবী বলতে কি আসলে আমাদের যে মার্কেটিং, আমরা তো আসলে মার্কেটিংয়ের উপর বেসিস করে অনেক কিছু কিনি। যেমন এই বইটাও কিন্তু আসলে আমি এরকম না যে আসলে আমি লাইব্রেরিতে গিয়ে হালকা কিছু মানে পড়েছি তারপর মনে হচ্ছে যে না আমার এই বইটা কেনা উচিত। এই বই নিয়ে ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে, এটাকে ভালোভাবে প্রমোট করা হয়েছে। তো যাই হোক, উনি বলতেছে যে আসলে এই মার্কেটিং, এই পৃথিবী আমাদেরকে বলে যে আসলে আরও কিনো, আরও মানে এই জিনিসটা আরও এক্সপিরিয়েন্স করো, এইটা কিনো, এইটা ধরো। হ্যাঁ, এইটার কারণে আমরা আরও বেশি আনহ্যাপি হয়েছে যে আসলে আমাদেরকে ওই জিনিসটা লাগবে, ওই জিনিসটা আমাদের কাছে ডিজায়ারেবল। হ্যাঁ, বিকজ গিভিং এ ফাক অ্যাবাউট মোর স্টাফ ইজ গুড ফর বিজনেস। আপনি যদি বেশি বেশি জিনিস নিয়ে কেয়ার করেন তাহলে এটা তাদের জন্য ভালো হয়। আমাদের ফেসবুকের অ্যালগরিদম যে জিনিসটা নিয়ে কাজ করে সেটা হলো যে আপনাকে বেশি বেশি জিনিসটাকে নিয়ে কেয়ার করা। আমি এই আন্দোলনের সময়, ছাত্র আন্দোলনের সময় হিউজ পরিমাণে ফেসবুক অ্যাডিক্ট হয়ে যাই। হ্যাঁ, ওকে ফাইন, বাট আন্দোলন শেষ হয়েছে এবং এখান থেকে আমি কিন্তু আসলে বের হতে পারি না। আমি রিসেন্টলি আমার ফেসবুক অ্যাকাউন্ট আমি আবার অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়েছি, বিকজ অফ দেখলাম যে আসলে এত বেশি নিউজ এবং এত বেশি ডিস্ট্রাকটিভ। হ্যাঁ, এটার থেকে আসলে আউটপুট নেওয়ার খুব কম রয়েছে এবং ফেসবুক আপনাকে বলতেছে যে না আসলে তুমি আরও বেশি জানো, আরও বেশি থাকো, আরও বেশি তুমি এখানে থাকলে মানে জানবা। হ্যাঁ, দ্য কি টু এ গুড লাইফ ইজ নট গিভিং এ ফাক অ্যাবাউট মোর। হ্যাঁ, মানে এটা ভালো লাইফের লিডের শর্ত হলো যে সব কিছু নিয়ে আসলে আপনার চিন্তা করা বা ভাবা বা কনসেন্ট দেওয়া। হ্যাঁ, বাট এই জিনিসটা আসলে আপনার হওয়া উচিত না। দ্য ফিডব্যাক লুপ ফ্রম হেল, এখানে বলা হয়েছে যে এখানে যেটা মানে বলা হয়েছে যে আমরা আসলে কেন দুঃখিত হই, আমরা খারাপ ফিল করি কারণ আমরা খারাপ ফিল করি। মানে এই ফিডব্যাকটা আসলে এভাবে আসে। হ্যাঁ, এটা নিয়ে একটা যে একটা এফেক্ট আছে না, যে কি বাটারফ্লাই এফেক্ট না জানি কি। হ্যাঁ, বা একটা কি একটা আছে যে যদি আপনার সাথে খারাপ কিছু ঘটে তাহলে মানে খারাপ কিছুই ঘটে। তো এটা হলো একটা ফিডব্যাক লুপ। হ্যাঁ, যে আসলে মনে করেন যে সকালে আপনি একটা কাজ করা শুরু করছেন, তারপর কাজটা ঠিক মতন হয়নি এবং ওইটার যে এফেক্টটা এটা সারাটা দিনের মধ্যে আসলে আপনার পড়ে। তো এটা হলো দ্য ফিডব্যাক লুপ ফ্রম হেল। এখানে আমি অনেক কিছু লিখে রেখেছি, কিন্তু বুঝতে পারছি না যে কী লিখে রেখেছি, অনেক দিন আগে বইটা পড়েছিলাম তাই। এবার হচ্ছে দ্য ডিজায়ার ফর এ মোর পজিটিভ এক্সপিরিয়েন্স ইট ইটসেলফ এ নেগেটিভ এক্সপিরিয়েন্স অ্যান্ড প্যারাডক্সিক্যালি দ্য অ্যাকসেপ্টেন্স অফ ওয়ান্স নেগেটিভ এক্সপিরিয়েন্স ইটসেলফ এ পজিটিভ এক্সপিরিয়েন্স। অর্থাৎ আপনি যদি বেশি পরিমাণে পজিটিভ এক্সপিরিয়েন্স নেন তাহলে এটা একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স, এবং আপনি যদি একজনের লাইফ থেকে আপনি নেগেটিভ এক্সপিরিয়েন্সটা নিতে পারেন, এটা ইটসেলফ এটা পজিটিভ এক্সপিরিয়েন্স। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে সব কিছুতে আসলে পজিটিভিটি খুঁজে বের করা আছে। আসলে এই লোকটা মারা যাচ্ছে তাহলে মনে হয় ওনার এই কাজটা করা লাগবে না। হ্যাঁ, তার মানে সব কিছুতে আসলে পজিটিভিটি খুঁজে বের করা। হ্যাঁ, এটা ইটসেলফ একটা নেগেটিভ জিনিসপত্র যে আপনাকে একটা বাবলের মধ্যে আসলে বেঁধে রাখছে যে আসলে আমার এটা না করি। হ্যাঁ, বা এটা নিয়ে আসলে আমি আছি। আর নেগেটিভ এক্সপিরিয়েন্স বলতে কী ধরনের, সাপোজ আপনি একজনের লাইফ দেখলেন যে সে আসলে এইটা করার কারণে তার লাইফে এই ধরনের ধস আসছে, তার নেগেটিভ এক্সপিরিয়েন্সটা আমি যে বুঝলাম, হ্যাঁ, বা অনুধাবন করলাম, এটা কিন্তু ইটসেলফ আমার জন্য একটা পজিটিভ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, the main idea is not to care about what you are caring. Everything will go on. If you are able to not give a fuck about the pain, you become unstable. যদি আমরা আমাদের যে পেইনগুলো আছে এই জিনিসটা নিয়ে চিন্তা না করি, এটা স্যাড, এই জিনিসটা করা দুঃখময়। হ্যাঁ, এই জিনিসটা যদি আমরা কেয়ার না করি তাহলে এটা আমরা আনস্টেবল হয়ে যাব। Not to not give a fuck
is to stare down life's most terrifying and difficult challenges and still take action. Okay, and not giving a fuck doesn't mean being indifferent. It means being comfortable with being different. There is no such things as not giving a fuck. You must give a fuck about something. এই যে এখানে উনি আবার বলেছেন যে আসলে ডোন্ট গিভ এ ফাক, হ্যাঁ, এটার মানে আসলে এটা না যে আপনি কোনো জিনিস নিয়ে চিন্তা করবেন না, আপনার কিছু সার্টেন জিনিস নিয়ে চিন্তা করা হবে, বাট এটা মানে এটা না যে আপনার সব কিছু নিয়েই চিন্তা করবেন। এটাই প্রথম চ্যাপ্টার ডোন্ট ট্রাইয়ের মধ্যে বলার চেষ্টা করেছে। তারপর হচ্ছে যে হ্যাপিনেস ইজ এ প্রবলেম। হ্যাপিনেস ইজ এ প্রবলেম, এটা ভালোভাবে বোঝা যায় কার বই? এটা বোঝা যায় আসলে মনে হয় দ্য আলমানাক অফ নাভাল রাভিকান্তের মধ্যে হ্যাপিনেস নিয়ে খুব ভালোভাবে ডিটেলস আলোচনা করা হয়েছে। আমি চেয়েছিলাম যে এই বইয়ের প্রতিটা চ্যাপ্টার নিয়ে আসলে ভিডিও বানানো, বাট সময় হয় না। আশা করি আমার এই বছরের প্ল্যান ছিল যে 60টা মতন ভিডিও বানানোর, বাট ভিডিও বানাতে পারিনি। তো এটা মানে অনেক বড় ভিডিও হয়ে গেছে। যাই হোক, বড় কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, এর থেকে বড় কন্টেন্ট সামনে গণেশ নিয়ে আসলে ব্রিফলি আলোচনা করার চেষ্টা করব। এটাই, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।